আচ্ছা, এক্সট্রিমলি সরি, আসলে ক্লিক করে হচ্ছে ক্লাসটা রেকর্ড হয়ে গেছিলো আর কি। তো পার্ট 2 থেকেই মানে শেষ পার্টটায় হবে ইনশাল্লাহ। এটা একটু শুরু করে দিচ্ছি, কথা না বাড়াই। দেখো সিএফসি 11 যখন বলবে তোমার পরীক্ষায়, হ্যাঁ, তো 11 এর সাথে তুমি হচ্ছে 90 যোগ করবা, 90 যোগ করলে হচ্ছে 101 হয়। এরপর আপুর মধ্যে এরকম সিএইচএফ লিখবা। এখন সিএইচএফ লেখার পর দেখো যে কার্বন হচ্ছে 4টা হাত থাকে, হ্যাঁ, 4 হাতে 4 জন থাকে আর কি। তো সিএইচএফ এর এইচ হচ্ছে 0, শূন্যটা থাকবে, সি একটা থাকবে, এফ একটা থাকবে। এখন সিএফসি যেগুলো হয় সেগুলো ক্লোরিন, ফ্লোরিন আর ক্লোরিন নিয়ে হচ্ছে তোমার মেনলি যৌগটা গঠন হয়। তো সি একটা দিয়ে দিছে, এফ একটা দিয়ে দিছে, 2টা হাত তোমার কার্বনে ফিল আপ হয়ে গেছে, সরি মানে একটা হাত কার্বনে ফিল আপ হয়েছে কার্বনের সাথে তোমার ফ্লোরিনের, তাহলে 3টা হাত খালি আছে, তো ওই 3টা হাতে তোমার ক্লোরিন 3 যুক্ত হবে, ঠিক আছে। এবার আসি তোমার সিএফসি 12 বলছে, 12 সাথে 90 যোগ করবে, 102 আসতেছে। তো সিএইচএফ, তো সি এর সাথে তোমার 2টা এফ যুক্ত হয়ে যাচ্ছে, তাহলে 2টা হাত খালি, তো ওই 2টা হাতে তোমার ক্লোরিন যুক্ত হবে। এবার আসি এটা সিএফসি 113, 113 সাথে 90 যোগ করলে 203 হয়। সিএইচএফ, এইচ হচ্ছে 0টা, সি হচ্ছে এখন কার্বন হচ্ছে 2টা, তো কার্বন 2টা, ফ্লোরিন হচ্ছে 3টা, তো তোমার কার্বন 2টা দিছি, তো তখন তোমার 6টা হচ্ছে যে কি মেলে আমরা হাত পাচ্ছি। তো CF2Cl, CFCl2 হবে, মানে একটা ক্লোরিনের সাথে কার্বনের সাথে তোমার 2টা ফ্লোরিন আবার একটা ক্লোরিন যুক্ত হবে, আর আরেকটা কার্বনের সাথে একটা ফ্লোরিন 2টা ক্লোরিন যুক্ত হবে। তাহলে যে সিকোয়েন্সটা মিলতেছে না, যে দেখো এফ হচ্ছে তোমার 3টা লাগতেছে, তাহলে ক্লোরিনও 3টা লাগবে, 1 2 2 3, ঠিক আছে। বুঝতে পারছো জিনিসটা কেমনে বাই করে? জাস্ট 90 দিয়ে যোগ করে তোমার এই ইয়াটা একটু বাই করে নেওয়া, সংকেতটা একটু বাই করে নিয়মটা শিখাইলাম আর কি। আচ্ছা, এবার আসি এখানে তোমার এতটুকু পড়াইছিলাম আর কি। সিএফসি দ্বারাও তোমার হচ্ছে যে ওজোন স্তর ক্ষতি হয়, ক্লোরোফ্লোরোকার্বনকে তো বললাম সিএফসি বলতেছি। তারপর এখানে আসি যে ক্লোরিন বন্ধন ভেঙে হচ্ছে মুক্ত ইলেকট্রন যুক্ত ক্লোরিনে পরিণত হচ্ছে পরিণত হবে। তো অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহৃত হ্যালোন্স বা হচ্ছে বিসিএফ, যেটা CBr2ClF থাকে, আর কীটনাশক রূপে হচ্ছে CH3Br স্ট্র্যাটোস্ফিয়ারে ব্রোমিন উৎস হিসেবে থাকে। ওজোন স্তরের ক্ষয়কারী পদার্থ, ওজোন স্তরে যেটা ক্ষয়কারী পদার্থের মধ্যে সিএফসি হচ্ছে প্রধান। তো সিএফসি ছাড়াও N2NO, তারপর CH4 হ্যালোন সমূহ, BCF, CH3Br আর হচ্ছে CCl4 ওজোন স্তর ধ্বংস করে থাকে। তো ওজোন স্তরে হচ্ছে তোমার সিএফসি প্রধান, কার্বন ডাইঅক্সাইড নাই, কিন্তু ওজোনে তোমার সিএফসি প্রধান, আর গ্রিন হাউস গ্যাস তোমার কার্বন ডাইঅক্সাইড প্রধান। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তো সিএফসি অদাহ্য গ্যাস, যেটা স্ফুটনাঙ্ক হচ্ছে 100°, আর শীত তাপ ও রেফ্রিজারেটর হচ্ছে নিয়ন্ত্রণ। এসিএফসি এর আয়ুষ্কাল হচ্ছে 2 থেকে 10 বছর, আর সিএফসি হচ্ছে 100 বছর। এগুলো লাগবে না, এখানে একটু আসো যে সিএফসি হ্যালেন্স আর সিএফসি এর হ্যালেন্সের উৎপাদনটা বন্ধ করতে হবে। আচ্ছা, হ্যালোন্সটা কি ছিল? যে BCF, CH3, CHBr2ClF, ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। হ্যালোন্স কি তোমার মেয়েদের অগ্নি নির্বাপক যন্ত্র, সেটা সংখ্যাটা একটু মাথায় রাখতে হবে। তারপর সিএফসি এর হাইড্রোফ্লোরোকার্বনের বদলে তোমার HF2Clটা ব্যবহার করা, কোনটা পরিবর্তে কোনটা ব্যবহার করা, তারপর এরোসোলের পরিবর্তে আইসোবিউটেন ব্যবহার করা, এগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এগুলা গেছে। এবার আসি অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টির যে সংকেতগুলো পাবা মাথায় রাখবা S আর N। নইলে N পাইলে তুমি মনে করবা মানে হাইড্রোজেনের সাথে SN কোনো একটা যুক্ত পাইলে মনে রাখবা যে তুমি ওটা অ্যাসিড বৃষ্টি সৃষ্টিকারী মানে অ্যাসিড আর কি। তো মেনলি হচ্ছে পিএইচ এর মান তোমার 5.61 কম হতে হবে। তো 5.6 এর কম হলে হচ্ছে ওটা অ্যাসিড বৃষ্টি। তো পিএইচ এর মান বললাম 5.6 থেকে 3.5 এর মধ্যে থাকতে হবে। 3টা অ্যাসিড উৎপন্ন হয়, H2SO3, H2SO4, HNO3। দেখো S আর N আছে, S আর N থাকলে মাথায় রাখবে অ্যাসিড বৃষ্টি থেকে তৈরি হচ্ছে। তো যা হচ্ছে প্রাইমারি বায়ুদূষক SO2 গ্যাস ও নাইট্রোজেন অক্সাইড সমূহ হতে উৎপন্ন হয়। সালফিউরাস, যেটা সালফিউরাস, H2SO4। দেখো আস হলো হচ্ছে তোমার অক্সিজেনের সংখ্যা কম থাকে, যখন ইক হয় তখন একটু অক্সিজেনের সংখ্যা বেশি থাকে। এটা বলছিলাম, আস হলে কম, ইক হলে বেশি, এটা একটু মাথায় রাখবা আর কি। অধিক সালফারযুক্ত কয়লা পোড়ালে SO2 গ্যাস উৎপন্ন হয়ে তোমার হচ্ছে যে কি বাসমান অবস্থায় বায়ুকে দূষিত করবে, আর বৃষ্টির পানিতে হচ্ছে SO2 বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড উৎপন্ন হয়। এগুলা গেছে। SO2 বৃষ্টির পানিতে দ্রবীভূত হয়ে অ্যাসিড বৃষ্টি ঘটাচ্ছে। অ্যাসিড বৃষ্টি থেকে তাজমহল, মার্বেল পাথরের আক্রান্ত হচ্ছে। অ্যাসিড বৃষ্টির ফলে জলজ প্রাণী ও উদ্ভিদ আক্রান্ত হয়। কম পিএইচের পানিতে মাছের ডিম হ্যাচিং বাধাপ্রাপ্ত হয়। এগুলো তো গেল। অ্যাসিড বৃষ্টির জন্য তাই বলছিলাম S আর N পাবা। তো SO2, আর এদিকে কার্বন ডাইঅক্সাইড কি তোমার গ্রিন হাউস গ্যাস, কার্বন মনোক্সাইডে তোমার কতটুকু লাগে, N2O 5% তোমার লাগে। ওই যে গ্রিন হাউস গ্যাসের প্রভাবে কোনটা কত নিচ্ছে একটু মাথায় রাখবা আর কি, মনে রাখবা। অ্যাসিড বৃষ্টির প্রতিকারে হচ্ছে আমরা কি করতেছি, কৃষি জমিতে চুন বা লাইম অথবা চুনাপাথর ছিটানো দরকার। দ্বিতীয়ত ট্রপোস্ফিয়ারকে SO2 গ্যাস এবং নাইট্রোজেন অক্সাইড মুক্ত রাখবো। কাকে মুক্ত রাখবো? ট্রপোস্ফিয়ারকে। কি মুক্ত রাখবো? সালফার অক্সাইড আর হচ্ছে যে কি তোমার সালফার ডাইঅক্সাইড আর হচ্ছে নাইট্রোজেন অক্সাইড মুক্ত রাখবো। আর শিল্পক্ষেত্রে হচ্ছে FCD প্ল্যান্ট ও মোটর কারে ক্যাটালাইটিক, যেটা কনভার্টার, অ্যানোক্সকে হচ্ছে গ্যাসকে বিজারিত করে আমরা অ্যান্টো গ্যাসে পরিণত করবো। এবার সে FGD প্ল্যান্ট, যেটা শিল্প কারখানা চিমনি দিয়ে নির্গত SO2 গ্যাস, ফ্লো গ্যাসকে হচ্ছে চুনার পাথর বা চুনের গুঁড়ার পানি মিশ্রণে চালনা করা হয়। এতে SO2 হচ্ছে শোষিত হবে, একে ফ্লো গ্যাস বা
ডিসালফাইডেশন বা এফজিটি প্ল্যান্ট বলে। এফজিটি প্ল্যান্টটা হচ্ছে যে কি তোমার অ্যাসিটো গ্যাসকে রূপান্তরিত করে জিপসাম অথবা হচ্ছে H2SO4 উৎপন্ন করবো। কি করবে, অ্যাসিটো গ্যাসকে তোমার রূপান্তর করে জিপসাম আর H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করবো। এই যে এফজিটি প্ল্যান্ট সেটাকে হচ্ছে যে উৎপন্ন জিপসামকে হচ্ছে ড্রাই ওয়াল হিসেবে ব্যবহৃত হয়। দেখো এফজিটি প্ল্যান্টটাতে জি আছে, জিতে হচ্ছে তোমার জিপসাম মাথায় রাখবা, আর ওটা কি হিসেবে কাজ করে, ড্রাই ওয়াল হিসেবে কাজ করে একটু। হ্যাঁ, তো এই যে ক্যালসিয়াম সালফেট ইন্টু 2H2, এটা হচ্ছে জিপসাম। জিপসামের সংকেতটা একটু মাথায় রাখতে হবে, ক্যালসিয়াম সালফেট ইন্টু 2H2, ঠিক আছে। আর যদি হাফ H2O দাও সেটা ইপসাম হবে। জিপসাম কখন হবে, 2H2, আর হাফ হলে ইপসাম হবে, একটু মাথায় রাখতে হবে। অটো এক্সস্ট সিস্টেমের মাধ্যমে NO2 গ্যাস বিজারণ। দেখো অটোমোবাইল ইঞ্জিন নির্গত বায়ুদূষক গ্যাসকে B2O5 দ্বারা বিজারিত করে CO2, N2, H2O ও O2 গ্যাস পরিণত করা। অটোমোবাইল ইঞ্জিন থেকে হচ্ছে যে কি বায়ুদূষক গ্যাসটাকে কি দ্বারা বিজারিত করবো আমরা, B2O5 দ্বারা বিজারিত করবো। ভি বিজারিত, বতে বিজারিত, V2 মিল আছে না, তো B2O5 হচ্ছে যে কি বিজারিত করবো, কিসে করবো, অটোমোবাইলের ক্ষেত্রে যে। এবার সে কোন এলাকায় বেশি সম্ভাবনা বেশি, এগুলো হচ্ছে অ্যাসিড বৃষ্টির, যেটা বায়ু প্রাইমারি দূষক SO2 আর NO2, এগুলো হচ্ছে বায়ু গৌণ বায়ু দূষক। তো কোনটা হচ্ছে অ্যাসিড বৃষ্টির সাথে সংশ্লিষ্ট, SN ছাড়া যা যা পাবা, দেখো এখানে SN আছে, তাহলে এগুলো হচ্ছে অ্যাসিড বৃষ্টির সংশ্লিষ্ট, তাহলে কার্বন ডাই অক্সাইড অ্যাসিড বৃষ্টির সংশ্লিষ্ট নয়, এগুলো গেছে। তো SO2 উৎসগুলোকে একটু পড়ে নিবা, অটোমোবাইল ইঞ্জিন থেকে হচ্ছে যে বর্জ্য নিষ্কাশন, তারপর তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সালফাইড আকরিক থেকে ধাতু নিষ্কাশন, এগুলা। তারপর নাইট্রোজেন অক্সাইডের যেগুলো তোমার প্রধান উৎস, সেগুলো কি অটোমোবাইল ইঞ্জিনের বজ্র গ্যাস নিষ্কাশন, নিঃসরণ, বিদ্যুৎ কেন্দ্রে NO3 অ্যাসিড উৎপাদন প্ল্যান্ট। SO2, NO2, SO3 এগুলোর হচ্ছে যে কি গ্যাসের আধিক্য বেশি, এগুলো বাদ দিলাম। এবার সে আর্হেনিয়াসের অ্যাসিড ক্ষার উৎপত্তি। অ্যাসিডের সংজ্ঞায়নটা কি মেনলি H+ আয়ন দাঁড় করবে, HCl, যেটা আর্হেনিয়াস। দেখো আচ্ছা তোমাদেরকে এগুলো একসাথে করে দিব, তার আগে একটু বলি এখানে কি কি লেখা আছে। অ্যাসিড বৃষ্টি pH এর মান কত হলে 5.6 এর হচ্ছে কম হতে হবে, ঠিক আছে, সবচেয়ে লোয়েস্ট 5.6 এর কম হতে হবে। তারপর হচ্ছে যে কি ক্ষার, কি ক্ষারক হচ্ছে মেনলি তোমার OH- আয়ন হচ্ছে দান করবে, NaOH, KOH, ক্যালসিয়াম এগুলো দান করতেছে। H+ দান করলে অ্যাসিড, OH- দান করলে তোমার হচ্ছে ক্ষারক। তো আর্হেনিয়াসের এটা কিছু সাফল্য আছে, একটু পড়বো আমরা, যে জলীয় দ্রবণে অম্ল ক্ষারকের বিভিন্ন বিক্রিয়ার যে ব্যাখ্যা, সেটা তো হচ্ছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রশমন তাপ ইউজ হয়, যেটা হচ্ছে 57.34, এগুলো গেছে। তো প্যান্স তৈরিতে কি কি লাগে না, NO লাগে, NO3 লাগে, O3 লাগে, NO2 লাগে, এটা তো বললাম, নো NO2 O3 লাগে। 1 2 3 নাও, দেখো অক্সিজেন সংখ্যা দেখো 1 2 3, অক্সিজেন থাকবেই তোমার প্যান্সের ক্ষেত্রে, ওই অক্সিজেনটা থাকবেই। ও তো N2 এর হচ্ছে যে কি থাকে না, ঠিক আছে। তারপরে এখানে কিছু কথাবার্তা আছে, যে কে এর মান যত বেশি হবে সেটাতে H+ আয়নের ঘনমাত্রা তত বেশি, বিয়োজন তত বেশি, তো সেটা সবল তত বেশি। যে আবার যেমন কি HCl, আবার কে এর মান যত কম সেটা তত দুর্বল অ্যাসিড, জানি তোমার CH3COOH। তারপর KB এর মান যত বেশি ওটা ক্ষারক বেশি হবে, তো KB এর মান কম হলে দুর্বল ক্ষারক হবে, যেমন কি NH4OH, আর যেটা বেশি KOH, NOH, এগুলো সবচেয়ে বেশি ক্ষারক আর কি। তো আর্হেনিয়াসের তথ্যে কিছু সীমাবদ্ধতা আছে, যে জলীয় দ্রবণে খুব কার্যকর হলো, অজলীয়তে এটা কোনো কাজ নেই। তারপর কপার সালফেট, ফেরাস সালফেট, জিঙ্ক সালফেট, এরকম কথাবার্তা যখন পড়বা, অ্যালুমিনিয়াম সালফেট ইত্যাদি জলীয় দ্রবণ হচ্ছে অম্লীয়ধর্মী হয়, কিন্তু Na2CO3 লবণ হচ্ছে ক্ষারধর্মী হয়। এই যে জিনিসগুলো বলতেছি, সালফেট আয়ন, ফেরাস সালফেট আয়ন, এগুলোতে দেখো H+ আর OH- আমরা নির্দিষ্ট করে দেখতেছি না, কিন্তু তো এইগুলো যে জলীয় দ্রবণ অম্লীয় না ক্ষারীয়, এগুলো কথা আর্হেনিয়াস বলতে পারতেছে না, এই জন্য হচ্ছে আর্হেনিয়াসের সীমাবদ্ধতা আছে। তারপর গ্যাসীয় অবস্থায় যে তোমার যৌগের একটা রিয়াকশন দেখেন, যেমন NH3HCl এর সাথে NH4Cl, এখানে কোথাও তুমি OH- এর নাম দেখছো, তো এই যে এগুলা গ্যাসীয় অবস্থায় যে কোনো গ্যাসের অম্ল ক্ষারকের যে ধর্ম, সেটা হচ্ছে আর্হেনিয়াস বলতে পারে না। এবার আর্হেনিয়াস আরেকটা কি করছে, যে তোমার ধাতব অক্সাইড যেমন ক্যালসিয়াম অক্সাইড, NH3, অ্যামোনিয়াম, অ্যালোনিন, এগুলো যে ক্ষার ধর্ম, এটা ব্যাখ্যা করতে পারে না। দেখো ক্ষারধর্মী কোনগুলো, অ্যানিলিন কিন্তু তোমার ক্ষারধর্মী, এখান থেকেই তোমার বোঝা যাবে ধাতব অক্সাইড যেগুলো সেগুলো ক্ষারধর্মী হয়, এটা মাথায় রাখতে হবে। আর অধাতু যেটা সেটা কি অম্লধর্মী। এবার আসি ব্রনস্টেড লাউরি, যে উনি বলছে যে কি প্রোটন নিয়ে কথাবার্তা বলছে, তো কি বলছে, অম্ল হলো এমন একটি যৌগ আয়ন যেটা হচ্ছে প্রোটন দান করতে পারে, আর ক্ষারক কি করে, গ্রহণ করে, একজন দান করলে আরেকজন গ্রহণ করবে। মাথায় রাখবে আর্হেনিয়াসে H+ দান করছিল তোমার অম্ল, তারপর যখন তোমার ব্রনস্টেড আর লাউরিতে আসছে তখন প্রোটন দান করছে তোমার অম্ল, হ্যাঁ, আর গ্রহণ করছে তোমার ক্ষারক। তো HCl, H2SO4, HSO4- এগুলো অনেক টান আছে। তো এখানে একটু রিয়াকশনগুলো বোঝার চেষ্টা করবো, যে HCl plus H2O, ওখানে কি হচ্ছে H3O প্লাস আর Cl মাইনাস হচ্ছে, তো H+টা A গ্রহণ করছে, হ্যাঁ, যখন গ্রহণ করছে তখন ওটা তোমার গ্রহণ করলে কি হয়ে যাচ্ছে, অম্ল হয়ে যাচ্ছে, তাহলে বাকিটা হচ্ছে কি তোমার ক্ষার। জিনিসটা বুঝতেছো এভাবে। তো এই বাকিগুলোও সেম জিনিস। তো এখানে একটু দেখো SCO3- যখন তোমার H+ গ্রহণ করে H2CO3 হয়, আর যখন H+ দান করে দিব CO3 2- হয়। তো H3O3 যখন H+ গ্রহণ করতেছে তখন সেটা অম্লধর্মী হচ্ছে, তো HCO3- এর অনুবন্ধী অম্ল হচ্ছে যে কি তোমার H2CO3, আর যখন দান করে দিচ্ছে তখন কি অনুবন্ধী ক্ষারক হচ্ছে H+ দান করা, তাই না।
তো এগুলা গেল। তারপর দেখো NH3 প্লাস HCl এ NH4 প্লাস হচ্ছে, এইচটা যখন দিয়ে ফেলতেছি তো এই যে দান করতেছি, হ্যাঁ তখন এটাকে অনুবন্ধী অম্ল হয়ে যাচ্ছে, আর তোমার H প্লাস চলে গেছে, এটা Cl মাইনাস আলাদা হয়ে আছে, সেটা হচ্ছে কি তোমার অনুবন্ধী ক্ষার। তো H2 এর ক্ষেত্রে দেখো যখন H প্লাস গ্রহণ করবে H3O প্লাস হবে, আর যখন H প্লাস দান করে দিবে সেটা OH মাইনাস হয়ে যাচ্ছে। তো এটাই H3O প্লাস ও মানে অম্লধর্মী, আর OH মাইনাস তো তোমার ক্ষারধর্মী, এটা বুঝতেছি। তো সব ব্রনস্টেড লাউরে কিন্তু যে ক্ষারক ওগুলো হচ্ছে আর্হেনিয়াস ক্ষারক হয় না, কিন্তু এটা তো পড়ছি উন্নতটাই তো তোমার আর্হেনিয়াস থেকে উন্নতটাই তোমার ব্রনস্টেড লাউরে। তো অ্যাসিড ক্ষারক যে বিক্রিয়াগুলো করতে পারে সমসূত্রে দুইটা গ্যাসের মধ্যে দুইটা জলীয় দ্রবণে দুইটা অজলীয় দ্রবণে দুইটা অসমসূত্রের মিশ্রণে, এগুলো গেছে। HCl অ্যাসিড থেকে হচ্ছে পানি প্রোটন গ্রহণ করছে, NH3 হচ্ছে ক্ষারকে পানি প্রোটন দান করছে। HCl কি করতেছে, পানি মানে প্রোটন গ্রহণ করতেছে, আর NH3 হচ্ছে প্রোটন দান করতেছে। এগুলো লাগতেছে না। আর H2O কে হচ্ছে আমরা উভধর্মী যৌগ বা অ্যামফিরেটিক বলতেছি। ওই যে দেখাইছিলাম H3O প্লাস হয়, আবার বাদ দিলে হচ্ছে OH মাইনাস হয়ে যাচ্ছে। আচ্ছা এই জিনিসটা একটু বুঝো, HCO3 মাইনাস আর OH মাইনাসের একটা রিঅ্যাকশন দেখাচ্ছে। এখানে কি হচ্ছে, মেনলি H প্লাস তো গিয়ে H2 এর সাথে যুক্ত হচ্ছে, তো যখন CO3 মাইনাস আলাদা হয়ে যাচ্ছে তখন ওটা ক্ষার হয়ে যাচ্ছে, তো H2O যখন H প্লাস গ্রহণ করতেছে তখন H2 অম্ল হয়ে যাচ্ছে। এবার আসে এই জিনিসটা HCO3 মাইনাস H2O প্লাস H2O, তো এখানে কি হচ্ছে Hটা এখানে যুক্ত হয়ে যাচ্ছে, তো যখন এখানে যুক্ত হয়ে যাচ্ছে অনুবন্ধী অম্ল হয়ে যাচ্ছে H2CO3, মানে এখান থেকে আমি নিয়ে এসেছি সরি, এখান থেকে যখন এখানে চলে যাচ্ছে H2CO3 এর সাথে যখন যুক্ত হচ্ছে ক্ষারক থেকে তোমার অনুবন্ধী অম্ল হচ্ছে, তারপর এটা যেহেতু তোমার আলাদা হয়ে গেছে OH মাইনাস, সেটা হচ্ছে যে কি ক্ষারক হচ্ছে, জিনিসটা বুঝতেছো? তারপর যখন HSO4 মাইনাস তোমার অম্ল হিসাবে আসে, Hটাকে এখানে দিয়ে দিচ্ছি H3O প্লাস, তখন এটা কি অম্ল হয়ে যাচ্ছে। দেখো ক্ষারক থেকে তোমার অম্ল সৃষ্টি হচ্ছে, এই জন্যই বলতেছি যে ক্ষারক থেকে তোমার অনুবন্ধী অম্ল সৃষ্টি হয়, এটা অনুবন্ধী অম্ল। আর এদিকে সালফেট আয়নটা তোমার কি অম্ল থেকে ক্ষারকের সৃষ্টি হয়ে যাচ্ছে, সালফেটে চলে যাচ্ছে, HSO4 মাইনাসটা সালফেটে চলে আসছে। ঠিক আছে, রিঅ্যাকশনের উপর নির্ভর করতেছে যে তোমার ওটা অম্লীয় হবে না ক্ষারীয় হবে। যেমন কি এটা দেখো, এটা ক্ষারক হিসাবে আসে যখন তোমার অম্লের সাথে বিক্রিয়া করতেছে, তারপর যখন H+ একটা যুক্ত হয়ে যাচ্ছে H2SO4, তখন এটা অম্লীয় হয়ে যাচ্ছে, আবার এখান থেকে H একটা কমে গেল N2H5+, এটা তোমার ক্ষার হয়ে যাচ্ছে। তো এটা রিঅ্যাকশনের উপর নির্ভর করবে অম্ল হবে না ক্ষারক হবে, এটা তুমি আগে ভাগে বলতে পারবা না। তো এগুলা গেল। আচ্ছা এটা একটু দেখাই দিই, যেমন কি H2PO4 NH3, দেখো এখানে H+ যুক্ত হয়ে যাচ্ছে NH4+ হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে তোমার অম্লীয়। তাহলে যেহেতু এটা H একটা কমে গেছে তাহলে এটা কি তোমার ক্ষারীয়। সেম জিনিস ক্ষারক রূপে H2PO4, তো এখানে কি হচ্ছে H একটা যুক্ত হয়ে যাচ্ছে, তাহলে H3PO4 এটা তোমার কি ফসফরিক অ্যাসিড অম্লীয় হয়ে যাচ্ছে, আর এদিকে আলাদা হয়ে গেছে Hটা, তো Cl- এটা ক্ষারীয়। সেম এগুলাও সেম জিনিসপাতি, একটু বুঝতে হবে কি লেখা ছিল কি লেখা ছিল না। যেমন কি এখানে এজটাকে বাদ দিয়ে দিছি, হ্যাঁ রিঅ্যাকশনে এজটাকে বাদ দিছি, তখন দান করে দিছি, তো ওটা তোমার অম্লীয় রূপে কাজ করতেছে। আবার এদিকে NH4+ যেহেতু মানে যুক্ত হয়ে গেছে, তাহলে যুক্ত যেটা হয় সেটা কি গ্রহণ করছে না, সেটা ক্ষারীয়। তো এই আর কি। আবার এখানে HPO4 মানে তোমার H+ কে গ্রহণ করছে, তাহলে তখন এটা কি হয়ে যাচ্ছে অম্লীয় হয়ে যাচ্ছে H2PO4 টা, আবার এদিকে হচ্ছে Cl- টা ক্ষারীয় হয়ে যাচ্ছে, সরি Cl- টা এখানে অম্লীয় হয়ে যাচ্ছে আর এখানে ক্ষারীয় হয়ে যাচ্ছে। তো এভাবে পড়তে হবে যে কোনটা ক্ষারীয় কোনটা অম্লীয়। আচ্ছা এটা আরেকবার একটু বলি, হ্যাঁ কনফিউজ হওয়া যাবে না। ক্ষারক রূপে HPO4 আয়নের ব্যবহার, তো HPO4 প্লাস HCl, আমরা Hটাকে এখানে যুক্ত করতেছি, H2PO4 হচ্ছে, আর এদিকে Cl- হচ্ছে, Hটাকে যেহেতু বাদ দিয়ে দিচ্ছি, হ্যাঁ ওইখানে দিয়ে দিচ্ছি না, তাহলে ক্ষারক থেকে কি হয় অম্ল সৃষ্টি হয়, H2PO4 টা হচ্ছে তোমার অম্ল, আর এদিকে Cl- টা কি ক্ষারক। তো অম্লের চেয়ে হচ্ছে অনুবন্ধী ক্ষারকে একটি H কম থাকে, একটি ঋণাত্মক চার্জ বেশি বা ধনাত্মক চার্জ কম থাকে, আর ক্ষারকের কি হয় একটা H+ বেশি হয়। এটা মাথায় রাখিও, আমি তোমাদের একটা গত অধ্যায়ে পড়াইছিলাম যে অনুবন্ধী মানে তোমার মেইনলি H+ যুক্ত করা বা হচ্ছে যে কি বাদ দেওয়া কিছু একটা বুঝে। তো এসিডে এ আছে না অ্যাড, তাহলে অ্যাড করলে তোমার যুক্ত করলে হচ্ছে তোমার H+ যুক্ত করলে তোমার অ্যাসিড হবে। তারপর বেস ক্ষারক বলি না, বেসে বিতে মনে রাখবে বাদ, তো H+ যখন বাদ দিতে পারবো তখন সেটা হচ্ছে ক্ষারক হবে। আচ্ছা এটা দিয়ে বলি, যেমন কি HCl + H2O, তো এখানে কি হয়েছে H+ যুক্ত হয়ে গেছে অ্যাড হয়েছে H3O+, তাহলে এসিডি হচ্ছে H3O+, আর Cl- যেহেতু H বাদ দিয়ে দিছি, ক্ষারক বেস বাদ দিয়ে দিছি, তাহলে Cl- কি অনুবন্ধী ক্ষারক। ঠিক আছে, এবার আসে NH4+ HS-, এখানে দেখো H+ কে বাদ দিয়ে দিছি, H+ কে যখন বাদ দিয়ে দিছি সেটা ক্ষারক হয়ে গেছে বেস বাদ, আর H2S H2S H+ কে অ্যাড করছি অ্যাড S, তাহলে অ্যাসিড। ঠিক আছে, তো কোনটা হচ্ছে উভধর্মী যৌগ, দেখো H2 থেকে তোমার H বাদ দিলে OH- হয় ক্ষার, H+ যুক্ত করলে H3O+ হয়, তাহলে হচ্ছে যে কি অম্ল, তাহলে এটা হচ্ছে উভধর্মী হচ্ছে। বাকিগুলো একটু দেখি, NH3 এর সাথে H+ যুক্ত করলে NH4+ হয় অম্লীয়, কিন্তু H একটা বাদ দিলে কি NH2 এরকম কোনো মানে আয়নের নাম শুনছিলা কোনো সময়?
তাহলে এটা হবে না। এবার সে NH4+, H একটা বাদ দিলে NH3 হয়, কিন্তু আরেকটা কি যুক্ত করা যায় না। H3O+ থেকে H বাদ দিলে H2O হয়, আরেকটা কি H যুক্ত করা যায়? অবশ্যই না। তো এটাই আর কি। তো কোন অ্যাসিড বেশির জন্য মানে কারণে SN বাদে যেগুলো পাবো আর কি, এ দেখো H2CO3C আছে, তাহলে এটা হবে না, বাকিগুলো হবে। দেখো এখন এগুলো ক্ষারীয়র ক্ষেত্রে মানে কোনটা বেশি শক্তিশালী, সালফিউরিক অ্যাসিড, তারপর HNO3, তারপর হচ্ছে H2SO3, একটু মাথায় রাখতাম। হ্যাঁ, তবে তীব্র অম্ল বা অ্যাসিডের অনুবন্ধী ক্ষারগুলো দুর্বল হয়, আর দুর্বলের ক্ষেত্রে হচ্ছে বেশি হয়। একটা জিনিস মাথায় রাখবে, HCl এর হচ্ছে কি তীব্র, তাহলে এখানে যেহেতু তীব্র, এখানে হচ্ছে মৃদু, তো H2SO4 তীব্র অ্যাসিড বলি আমরা। আবার এখানে এগুলো লাগে HClO4 কিন্তু তোমাকে সবচেয়ে বেশি তীব্র অম্ল। এগুলো একটু মাথায় রাখবে, ঠিক আছে? জাস্ট এই কয়েকটা যেগুলো দাগাই দিচ্ছি সেগুলো একটু মাথায় রাখলে হবে, যে ক্লোরিক অ্যাসিড যেটা হাইপোক্লোরিক আর কি। এই রেশিওটা একটু মাথায় রাখে, HClO4, H2SO4 আর HB আর HCl। আমি তোমাদেরকে যখন ওদের তুমি পড়াইছিলাম তখন বলছিলাম যে ফ্লোরিনের মেরুসাজ ছাড়া বাকি সবগুলোর ক্ষেত্রে তোমার আয়োডিন বেশি, তা হাইড্রোজেন আয়োডাইড, HBr4। আরেকটা তোমার নিয়ম শিখাইছিলাম একটু মানে অধ্যায় 4 পড়ানোর সময়, রাসায়নিক পরিবর্তনে, যে আমরা জনসংখ্যা হিসাব করবো, জনসংখ্যা হিসাব করে যার মান বেশি আসবে সে তোমার বেশি অম্লীয় হবে, অ্যাসিডীয় হবে। তো ওই জিনিসগুলো, ওই কনসেপ্টগুলো মাথায় রাখতে হবে। আবার সেম হলে তোমার জারণ মান তখন কি করব, কখন তড়িৎ ঋণাত্মকতাকে হিসাব করব, কখন হচ্ছে যে তোমার কেন্দ্রীয় চার্জের মানে সাইজটা হিসাব করব, এই জিনিসগুলো ওই অধ্যায় 4-এ কিন্তু ছিল, রাসায়নিক পরিবর্তনে। যদি ভুলে যাও একটু দেখে নিবে ক্লাসের অংশটুকু, এই আর কি। এবার আসি অ্যাসিড ক্ষারের লুইস যেটা তথ্য আর কি। আচ্ছা, অ্যাসিড ক্ষারকের যেটা লুইস তত্ত্ব, লুইসে দেখো রসই আছে, রসই দিয়ে ইলেকট্রন, তো ইলেকট্রন দান প্রদানের সূত্র যেটা সেটা হচ্ছে অ্যাসিড ক্ষারকের লুইস তত্ত্ব বলতেছি। তো লুইসের অ্যাসিড যেটা সেটা কি ইলেকট্রন জোড় গ্রহণ করবে। আমরা মাথায় রাখবো অ্যাসিড সবকিছু হচ্ছে গ্রহণের কাজটা করবে, ওটা দিয়ে মাথায় রাখবো প্রোটন গ্রহণ, তারপরে জোড় ইলেকট্রন, না সরি, লুইস অ্যাসিডের ক্ষেত্রে ইলেকট্রন জোড় গ্রহণ করবে, কিন্তু এতক্ষণ আমরা বলছিলাম যে তোমার কি প্রোটন দান করাটা, তারপর এদিকে H+ দান করাটা, এগুলো হচ্ছে তোমার অ্যাসিডের কাজ। তো এটা একটু মাথায় রাখবা। হ্যাঁ, আর ক্ষারকের ক্ষেত্রে হচ্ছে জোড় দান করবে। তো লুইস অ্যাসিডের যেগুলো সেগুলো মেলে তোমার অষ্টকপূর্ণ হবে, নইলে হচ্ছে ইলেকট্রোফাইল হবে। ইলেকট্রোফাইল মানে কি, ফাইল মানে হচ্ছে লাভার, ইলেকট্রোফাইল ইলেকট্রন লাভার। তার মানে হচ্ছে যেগুলো তুমি পাবা ইলেকট্রন লাভার কি, ইলেকট্রন মেলে তোমার নেগেটিভ, তাহলে পজিটিভ রিলেটেড যে উদাহরণগুলো পাবা সেগুলো হচ্ছে লুইস অ্যাসিডের উদাহরণ। আর যেটা তোমার লুইস ক্ষার সেগুলো হচ্ছে মুক্ত জোড়, ইলেকট্রন থাকবে, অথবা হচ্ছে নিউক্লিয়ার ফাইল হবে। তো নিউক্লিয়ার ফাইল মানে কি, নিউক্লিয়াস লাভার। তো নিউক্লিয়াস পজিটিভ টাইপসের কথাবার্তা আমরা বলতেছি, নিউক্লিয় যেটা, তো পজিটিভ জিনিসটা কি ভালোবাসবে, অবশ্যই নেগেটিভ জিনিস ভালোবাসবে। তো সেটাই। তো এবার একটু উদাহরণগুলো পড়বো। কার্বন ডাইঅক্সাইড, CO2, SO2, SO3, BF3, AlCl3, FeCl3। একটু মাথায় রাখবা 3 রিলেটেড যেগুলা, হ্যাঁ ওগুলো হচ্ছে তোমার লুইস অ্যাসিড। এটা একটু মাথায় রাখবে যে 3 যখনই 3 পাবা সেটা লুইস অ্যাসিড হবে। বাট ওটা দেখে আবার NH3 টাকা দিও না, এটা পড়তে পড়তে এসে যায়। LlCl3, BF3, FeCl3, SO3, CO2, SO2, কপার 2+, কপার 2+ আয়ন, এগুলো তোমার হচ্ছে লুইস অ্যাসিড। আর ব্রনস্টেড লাউরির অ্যাসিড হলো লুইস অ্যাসিড, কিন্তু লুইস অ্যাসিড তো আবার ব্রনস্টেড লাউরি না। দেখো সিরিয়ালটা একটু বুঝো, প্রথমে আরহেনিয়াস আসছে, তারপর ব্রনস্টেড লাউরি আসছে, তারপর তোমার লুইস অ্যাসিড আসছে, লুইস তত্ত্বটা আসছে। তো এটা কি। আর লুইস ক্ষারক হচ্ছে NH3, H2O, OH- Cl- Cl-। দেখো NH3, H2 এগুলো তোমার মুক্ত জোড়া আছে, NH3 এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন, H2 এর হচ্ছে অক্সিজেনের দুই জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন। এবার কি বলছিলাম, নিউক্লিওফাইল হবে, নিউক্লিয়াস লাভার, তো নেগেটিভ জিনিসটা লাভ করবে, তো H- Cl- শেষ। আচ্ছা, এগুলা গেছে, এখানে অনেক কথাবার্তা আছে, তো এগুলো লিখে রাখছিলাম। সব প্লাস আয়ন ফের FeCl3, এগুলো তোমার লুইস অ্যাসিড। তো কোনটা লুইস অ্যাসিড নয়, কপার 2+। দেখো লুইস অ্যাসিড কোনগুলো হবে, মেনলি তোমার ইলেকট্রোফাইল আর কি, ইলেকট্রন লাভার। তো কপার 2+ আয়নই তো তোমার মাইনাস নেগেটিভকে আকর্ষণ করবে, কপার 2+ হয়। SO3 আমি বলছিলাম 3 রিলেটেড যেগুলো হবে, LCl3, BF3, তারপর তোমার এদিকে SO3, SO2, এগুলো হচ্ছে তোমার লুইস অ্যাসিড। তার অ্যালুমিনিয়াম 3+, এটা হচ্ছে হবে না। এখন বলতে পারো যে আপু এটা তো পজিটিভটা। দেখ আমরা যখন উদাহরণটা পড়ছিলাম সেখানে কিন্তু আমরা অ্যালুমিনিয়ামের কথা পড়ি নাই, এই জন্য হচ্ছে বই পড়া লাগে আর কি। অ্যালুমিনিয়াম 3+টা হচ্ছে লুইস অ্যাসিড নয়। এই তিনটা যেহেতু লুইস অ্যাসিড প্রমাণ পাই গেছি, তাইলে তো এটা জানা লাগতেছে না অ্যালুমিনিয়াম এটা তোমার লুইস অ্যাসিড হবে কি হবে না। আমি তো জানি যে এই তিনটা কনফার্ম অ্যাসিড হবে, তাহলে এটা অ্যাসিড হবে না, শেষ। এটাই, না জানা জিনিসকে তোমার জানার জন্য জানা জিনিস দিয়ে বাইর করতে হয়। তুমি যা জানো তা দিয়ে হচ্ছে না জানা জিনিসটা বাইর করার চেষ্টা করো। এবার হচ্ছে প্রসম্য লুইস অ্যাসিড ক্ষারক, লুইস অ্যাসিড BF3 কে হচ্ছে NH3 একটা ইলেকট্রন জোড় দান করবে, সেজন্য হচ্ছে সাম্যাবস্থায় চলে যাবে। এই যে মুক্ত জোড় ইলেকট্রন দান করে দিচ্ছে, একটা কানেকশন হয়ে গেছে, এটাই। আচ্ছা, এগুলো একটু দেখে নিতে পারো। ওই যে OH- তো তোমার এমনি ক্ষার হয়, এটা অ্যাসিড, এটা আর কি, এগুলো জাস্ট রিঅ্যাকশনের উপর লিখে দিছি। HCl অ্যাসিড, NH3 ক্ষার, এগুলো তো সবাই জানে। সবই পারো তোমরা, আমার থেকে বেশি পারো। আচ্ছা, মিঠা পানির
উৎস টুৎস নিয়ে অনেক কথাবার্তা আছে। এখন থেকে হচ্ছে মোটামুটি মুখস্থ বিদ্যা রিলেটেড পড়াই বেশি আসবে। আর মুখস্থ পাতিল জিনিসপাতিল হচ্ছে রিভাইসের মধ্যে রাখা লাগে, রিভাইস করতে থাকা লাগবে, এই হচ্ছে কথা। তো জলরাশি 97.3% হচ্ছে সমুদ্রের লবণাক্ত পানি, অবশিষ্ট হচ্ছে 2.7% হচ্ছে মিঠা পানি। হিমবাহ বা তুষার হচ্ছে 2% আছে, আর ভূগর্ভস্থ হচ্ছে 0.6% আছে। ভূগর্ভস্থটা একটু মাথায় রাখে 0.6%। বিশুদ্ধতা পানির মানের সাথে কোনটা সংস্থা? ডিবি পিএইচ, বিওডি ডিওডি বিওডি ডিও সিওডি পিএইচ এগুলো হচ্ছে যে কি তোমার বিশুদ্ধ পানির সাথে সম্পৃক্ত। তো এখানে একটা কথা আছে, রেড রক সেটা হচ্ছে অগভীর কূপ থেকে সংগ্রহ করে। আমি মাথায় রাখতাম রক বানানটা লাস্টে ক আছে, অগভীর কূপ যেটা সেটা রেড রক। আর গভীর কূপের মাধ্যমে আর্টেসিয়ান বেসিন থেকে হচ্ছে সংযুক্ত হয়। বেসিন থেকে হচ্ছে গভীর মানে আর্টেসিয়ান বেসিন থেকে হচ্ছে সংযুক্ত। এই দুটার মধ্যে আমি কনফিউজ না হওয়ার জন্য মাথায় রাখতাম যে কূপ মানে ক লাস্টে ক দিয়ে হচ্ছে কূপ আর কি। আর এদিকে আর্টেসিয়ান দেখো বেসিন সিয়ান নামগুলো মিল আছে না, তো আর্টেসিয়ান বেসিন হচ্ছে গভীর কূপের মাধ্যমে থেকে হচ্ছে এখানে হচ্ছে অগভীর, আর এটা এখানে কি গভীর কূপ, ঠিক আছে। আর্ট গভীরভাবে আমরা মনোযোগ সহকারে গভীর মনোযোগ সহকারে আর্ট বা ড্রয়িং করি না, তো গভীর যেটা সেটা আর্টেসিয়ান ছিল, আর রেড রকটা অগভীর ছিল, এটা একটু মাথায় রাখি। 70% তো দেহে পানি, এটা আমরা জানি। এবার আসি এখানে এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ। অস্থায়ী ক্ষরতা ফুটন্তকরণের ওটা দিয়ে মাথায় রাখছি। ক্যালসিয়ামের কামালের ফ্রেন্ড হচ্ছে বি, ওটা অস্থায়ী ক্ষরতা উদাহরণের মানে চেঞ্জ করার জন্য ফুটন্তকরণ লাগে, তো কামালের কে দিয়ে ক দিয়ে হচ্ছে ক্যালসিয়াম, মত হচ্ছে ম্যাগনেসিয়াম, এল হচ্ছে যে অ্যালুমিনিয়াম, লতে অ্যালুমিনিয়াম, ফ্রেন্ডের এফ ই হয়, আর বিতে হচ্ছে বাইকার্বনেট। ওই যে তোমার অস্থায়ী ক্ষরতার যে সংজ্ঞাটা সেটা তোমার এইভাবে মাথায় রাখছিলাম, কামালের ফ্রেন্ড বি, এটা দিয়ে মাথায় রাখি। 1 ফুট হচ্ছে 30.4 সেন্টিমিটার, এগুলো লাগে না এখানে, সেটা লাগে 1 কিউবিক ফিট সমান হচ্ছে 28.317 আর 30.48 সেন্টিমিটার। তারপর আরেকটা আছে কামালের সিএস, এটা দিয়ে মাথায় রাখবা যে স্থায়ীগুলা সেগুলোর উদাহরণ ক্লোরাইড আছে আর সালফাইড আছে। এই যে এখন আমরা পড়বো যে এতক্ষণ ট্রিক দিয়ে আপু কি পড়াইছে তোমাদেরকে, মাথা মুন্ডু যা পড়াইছে আর কি। তো বিশুদ্ধতা মানদণ্ড তোমার কি কি আছে? পিএইচ, ক্ষরতা, ডিও, বিওডি, সিওডি, টিডিএস, টোটাল 6টা ইনফরমেশন আছে। দেখছো আমি কিভাবে লিখতাম? এই যে পানির পিএইচ 1, পানির ক্ষরতা 2, এভাবে বলতাম 1 2 3 4, ক্ষরতা 2 হচ্ছে তোমার পিএইচ, 3 হচ্ছে ডিও, 4 হচ্ছে বিওডি, 5 হচ্ছে সিওডি, 6 হচ্ছে টিডিএস, এভাবে পড়তাম হাতে গুনে গুনে। ওই যে তসবি যেভাবে জপে ওইভাবে। খড়পানি হার্ড ওয়াটারে হচ্ছে তোমার মিলিকে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আর ফেরাস 2+ আয়ন দ্রবীভূত থাকে, এই জন্য হচ্ছে খড়পানি হয়। আর পানি খরতা দুই প্রকার, একটা হচ্ছে স্থায়ী আর একটা হচ্ছে অস্থায়ী। তো আমরা বলছিলাম যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আর ফেরাস সালফেটের যেটা ক্লোরাইড আর সালফেট আয়ন থাকে সেটা হচ্ছে দূর করা যায় না, আয়ন এক্সচেঞ্জের মাধ্যমে এটা হচ্ছে করতে হবে। আর যেটা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফেরাস আয়নের বাইকার্বনেট, হ্যাঁ ওই যে একটা আমাদের ফ্রেন্ড বি, বাইকার্বনেটটা হচ্ছে অস্থায়ী খরতা। অস্থায়ী খরতার জন্য তোমার ফুটন্তকরণ করা লাগবে মেলি। তো এগুলোর ক্ষেত্রে যে বাইকার্বনেট আয়ন লবণযুক্ত থাকে, আর এদিকে কি কামালের সিএস দিয়ে মাথায় রাখছিলাম। ক্যালসিয়াম আয়নের মাত্রা হচ্ছে 100 থেকে 300। তো একটু ট্রিক্সটা একটু পড়ে রাখো, হ্যাঁ। এমনিতে আমার মুখস্থ হয়ে গেছিল, আমার এত ট্রিক্স লাগে না আসলে, আমার কেন জানি এমনি ডাইরেক্ট লাইন বেশি মনে থাকে, ছন্দ টন্দ মনে থাকে না। আমি তোমার ডাইরেক্ট লাইন দিয়ে শিখছিলাম, তাও তোমাদের জন্য লিখে রাখছি আর কি। তো উল্লেখ্য খড়পানিতে ক্যালসিয়াম 2+ আয়ন হচ্ছে 100 থেকে 300 ppm এর অধিক হয়ে থাকে, এগুলো তো গেছে। এরপর হচ্ছে যে ধাতব কার্বন স্তর বা বয়লার মানে স্কেল তৈরি করে, এগুলো গেছে। বয়েল স্কেল গঠনে লা সাত্রীয় নীতি সমর্থন করে। তারপর স্থায়ী অস্থায়ী ক্ষরতা দূরকরণে কিছু নিয়ম আছে, যে স্থায়ী অস্থায়ী ক্ষরতা উভয় প্রকার ক্ষরতা দূর করার জন্য পারমাণবিক পদ্ধতি বা আয়ন এক্সচেঞ্জ থাকে, যেগুলো হচ্ছে দ্বিযোজী ক্যাটায়নগুলো হচ্ছে দূর করা যায়। তো খড় পানিকে হচ্ছে সোডিয়াম সালফেট আয়ন SO3Na+ যুক্ত রেজিন এর মাধ্যমে হচ্ছে যে চালনা করা হয়। তো নির্দিষ্ট আয়ন বিনিময় রেজিনকে পরে KCl দ্রবণ দ্বারা সক্রিয় হয়। কোন দ্রবণ? KCl দ্রবণ। একটু মাথায় রাখবো পারমুটিট বা হচ্ছে যে আয়ন এক্সচেঞ্জ পদ্ধতিতে দ্বিযোজী এগুলাকে হচ্ছে দূর করা হয়, একটু মাথায় রাখতে হবে। এবার সে এখানে এগুলো সব একসাথে লিখে রাখছে আসলে ইনফরমেশনগুলো, বাংলা লাইনগুলো। এই যে বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে 7, ভূপৃষ্ঠে হচ্ছে 6 থেকে 6.5 হবে। তো WHO বলছে যে কি পিএইচ এর মান 6.5 থেকে 8.5 এর মধ্যে থাকতে হবে, আর জলজের ক্ষেত্রে 7 থেকে 7.5। জিনিসটা মিলে 6 থেকে 8 এর মধ্যে রেঞ্জগুলো। এবার ডিওটা কি? তোমার ডিসলভড অক্সিজেন, মানে কি প্রতি লিটার নমুনা পানিতে অক্সিজেন সম্পৃক্ত করতে ওই পানিতে দ্রবীভূত অক্সিজেন পরিমাণ হচ্ছে ডিও বলতেছি। তো এগুলো আসলে রেঞ্জগুলো এত লাগে না। ডিও এর মান হচ্ছে 10 mgl, এগুলো সবগুলো একসাথে মুখস্থ করাই দিবা আপু। 20 ডিগ্রি সেলসিয়াসে 9.2, এগুলো লাগতেছে না। তবে পানিতে ডিও এর ক্ষেত্রে উইঙ্কার হচ্ছে তোমার আয়োডোমিথিক। দেখো এখানে ডু আছে, তো ডাইরেক্ট একটা এই ওয়ার্ডটা একটু মাথায় রাখবে। এটা কেন বলছি এটা তুমি অধ্যায় 3 পড়ার সময় বুঝবে আর কি। আয়োডোমিথিক পদ্ধতিতে হচ্ছে পানিতে ডিও নির্ণয় করা যায়। তো উইঙ্কলারের যেটা তোমার কি নির্ণয় করে? ডিও নির্ণয় করে।
তো সারফেস ওয়াটার হচ্ছে ডিও এর পরিমাণ 5 mgl এর উপর থাকতে হবে, নদীর মোহনায় হচ্ছে 6 mgl এর বেশি, এমনি ডিওর মান বিশুদ্ধ পানিতে 4 থাকতে হয়। তো এখানে জিনিসগুলো একটু লিখে রাখছি আর কি বাংলা লাইন, যেগুলো এতক্ষণ পড়াইলাম তোমাকে। তারপর বিওডি কি, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, বায়োকেমিক্যাল কিন্তু বায়ো তোমার বায়োলজিক্যাল না, বায়োকেমিক্যাল, হ্যাঁ এটা একটু মাথায় রাখতে হবে। তারপর সংজ্ঞাটা তো একটু পড়াই দিই। নির্দিষ্ট পরিমাণ যেমন প্রতি লিটার সারফেস ওয়াটারের নমুনায় থাকা জৈব বস্তুকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 দিনে থাকা বায়ু জীবাণু বা ব্যাকটেরিয়া দ্বারা সম্পূর্ণ ডিগ্রেডেশন বা পচনশীল জৈব বস্তুকে বিয়োজিত করতে যে পানির মানে ডিও থেকে যে পরিমাণ অক্সিজেন বেরিত হয় সেটা হচ্ছে বিওডি বলবো। তো বিওডি মেলে কি ইনিশিয়াল থেকে ফাইনালটা বিয়োগ করে দিব। পানিতে বিওডি এর মান হচ্ছে 1 থেকে 2 মিলিগ্রাম পার লিটার, এর মধ্যে থাকা খুবই ভালো, 3 থাকলে হচ্ছে মোটামুটি ভালো। জিনিসটা বুঝো, ক্লাসের রোল 1 2 তো তোমার ভালো, আমরা জানি বেস্ট একদম। 3 হচ্ছে ওকে বলতেছি মোটামুটি ভালো, যদিও আমাদের কাছে রোল 3ও অনেক কিছুই, তাও মানে মোটামুটি ভালো। এরপর বলতেছি যে বিওডুর মান হচ্ছে অবশ্যই 6 এর কম হতে হবে, আর 10 হলে হচ্ছে ও খারাপ, বেশি 10 হলেও খারাপ, এর বেশি হলে তো আরও বেশি খারাপ। তো রোল 10 যে সে হচ্ছে মানে খারাপ বলে যাচ্ছে। তো এই জিনিসটা দিয়ে এখানে একটু বলা যায় যে রোল 1 2 ও তো খুবই ভালো স্টুডেন্ট, 3কে বলতেছে মোটামুটি ভালো, চিন্তা করে দেখো। তবে 6কে বলতেছে যে না, WHO বলতেছে তোমার থেকেই খারাপটা শুরু হচ্ছে অনুমোদিত, ও 10কে বলছে তুমি খারাপ, দূষণ মাত্রা খারাপ, 20কে বলছে তুমি খুবই খারাপ, যেটার মান সবচেয়ে বেশি সেটা খুবই খারাপ, শেষ। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়োজীবী জীবাণু বা ব্যাকটেরিয়া দ্বারা সম্পূর্ণ বিয়োজিত করতে পানিতে ডিওর মান 5 গ্রাম অক্সিজেন ব্যবহৃত হয়। এগুলো আছে, এগুলো একটু দেখতে পারো, উইংকারে কি কি করছে, এগুলো লাগবে না। আচ্ছা এই জিনিস একটু মাথায় রাখে, 1 মোল অক্সিজেনের সাথে 2 মোল MnOH2 লাগে, 2 মোল IO2 আর 4 মোল হচ্ছে Na2SO3 একটা রিঅ্যাকশন, মানে যে আয়োডিনের যে বিক্রিয়াটা আর কি, যে উইংক্লারের যে নিয়মটা তোমার সেটা আয়োডোমিতিক পদ্ধতিতে হয়, এটা পানিতে ডিও আর বিওডি হচ্ছে নির্ণয়ে হেল্প করে। এগুলো লাগতেছে না, এখানে আসি। সিওডি এর মান থেকে বিওডি এর মানটা বেশি হবে। সিওডি কি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, আর বিওডি হচ্ছে যে কি তোমার বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড আর কি। তো WHO অনুমোদিত সিওডি, হ্যাঁ সরি বিওডি হচ্ছে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এটা দেখছো আমি বলার সময় ভুল করে ফেলতেছি, কারণ এটা বলতে বলতে আসলে ভুল হয়েছে। সিওডি হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, বিওডি হচ্ছে কি বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। হ্যাঁ, তো WHO অনুমোদিত সিওডি এর সর্বোচ্চ তাপমাত্রা 10। আচ্ছা এগুলো আমরা একসাথে শিখাই দিব তোমাকে, এগুলো তো বললাম। তো এখানে আসি, হ্যাঁ প্রতি লিটার সারফেস ওয়াটারের নমুনায় থাকা 200 পচনশীল জৈব বস্তু অপচনশীল জৈব যৌগকে সম্পূর্ণ জারিত করতে CO2 NH4 H2S পরিণত করতে যে পরিমাণ অক্সিজেনের পানি থেকে ডিও দরকার সেটা হচ্ছে সিওডি। মানে তোমার কি কি পানিতে পরিণত করতে হবে, মানে কিসে কি কি জারিত করতে হবে, কার্বন ডাইঅক্সাইড NH4 H2S, এটা একটু মাথায় রাখতে হবে। সিওডিতে তোমার মেনলি এই তিনটাকে জারিত করবো, ও পানিতে পরিণত করতে যে ইয়াটা লাগবে, মানে যে বস্তুগুলো সেগুলোকে আমরা CO2 NH4 H2S এ তৈরি করব। দেখো সবগুলো দেখো 2 3 না 2 3 2 3 একটু মাথায় রাখবা, হ্যাঁ। এবার সমগ্র দ্রবীভূত TDS কে হচ্ছে আমরা তোমার টোটাল ডিসলভড সল্ট বলতেছি। এবার এই যে রেঞ্জটা পিএইচ ডিওর মানটা বিডির মানটা এই রেঞ্জটা আমি এইভাবে মাথায় রাখছিলাম, ছন্দ দিয়ে তোমার সিকোয়েন্সটা মাথায় রাখছি। ডিবি পুলিশ কাদের কাল মাগনাটুর দিচ্ছে, আমার টিচার আমাকে এবার শিখাইছিল। তো ডিবি পুলিশ ডি দিয়ে হচ্ছে তোমার ডিও, বিতে হচ্ছে বিওডি, তারপর পিএইচ পুলিশ কাদের সিওডি, কালে হচ্ছে ক্যালসিয়াম 2+ ম্যাগনেসিয়াম মাগনাতে, টুরে হচ্ছে তোমার TDS। তো দেখো ডিবিতে ডিও মানে মানটা দেখো আস্তে আস্তে বাড়তেছে, ফার্স্টে 5 তারপর 6 তারপর 6.5 তারপর সিওডি 10, ক্যালসিয়ামে 100, ম্যাগনেসিয়াম 150, NaCl 500, TDS 500। একটু মাথায় রাখো ডিতে হচ্ছে 5 ডিবি পুলিশ, বিতে হচ্ছে 6। তো পুলিশের পিএইচ হচ্ছে 6.5, এটা তো জানি আমরা। তারপর কাদের ওটা হচ্ছে 10, তারপর ক্যালসিয়ামের কথা বলছি কাল, ওটা 100, মাগনাতে 150, তারপর টুরে হচ্ছে 500 মানে TDS NaCl TDS এগুলো তো তোমার 500 করে। তো এটাই এখানে এগুলাই লিখছে, দেখে নাও। সিওডি 10, TDS 500, তারপর ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম দেখছে 100 150। এই ছন্দটা একটু মাথায় রাখলেই হবে, একটু দেখে নাও ভালো মতো, হ্যাঁ। আমি তাও তোমাদেরকে PDF দিয়ে দিব। EPA হচ্ছে কি তোমার এনভায়রনমেন্ট প্রোটেকশন এজেন্সি। এখানে কিছু কথাবার্তা আছে, বজ্র কারণে তো বিভিন্ন প্রজাতির মাছ নষ্ট হবে, এগুলো তুমি পড়ে নিতে পারো। আসলে এগুলো পড়াইতে গেলে না তোমার সময় নষ্ট ছাড়া আর কিছুই নাই, এগুলো তোমরা নিজেরাই পড়ে নিবা। আচ্ছা এখানে আসি যে পানির যে চরম অস্বাস্থ্যকর দূষণ সেটাকে হচ্ছে ইউট্রিফিকেশন বলবো। তো প্রতিকার হচ্ছে যে কি মেনলি কৃষি জমির মধ্যে যেন হচ্ছে না ঢুকে ময়লাগুলো, সেটার একটা ব্যবস্থা নিতে হবে। এখানে এই জায়গাটা এই দুইটা লাইন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। রাসায়নিক দূষকের মধ্যে চামড়া শিল্পের রঙ হচ্ছে ক্রোমিয়াম দিব, কালার করার জন্য ক্রোমিয়াম কালার ক্রোমিয়াম, ঠিক আছে। রঙিন প্লাস্টিক ও পিভিসিতে হচ্ছে যে কি ক্যাডমিয়াম দিব, পিভিসি লাস্টে সিতে হচ্ছে ক্যাডমিয়াম। স্টোর ব্যাটারিতে হচ্ছে কি লেড দিব, আমরা তো জানি লেড স্টোরেজ ব্যাটারি পড়ি না, তো লেড দিব। ভিনাইল ক্লোরাইড প্লাস্টিক হচ্ছে Hg2+ দিব, মার্কারি দিচ্ছে আর কি। আর এটা তো বললাম।
তো এই হচ্ছে কথা হতো। তো মাথায় রাখছি কীভাবে কালার ক্রোমিয়াম, তারপর বিসিসি আছে লাস্টে, পিবিসিতে সি দিয়েছে ক্যাডমিয়াম, তারপর স্টোরেজ কি লেড স্টোরেজ আমরা পড়াশোনা পড়ি ভিনাইল ক্লোরাইড হচ্ছে Ag2+, ঠিক আছে। এবার ইটিপি এর পূর্ণরূপটা একটু মাথায় রাখতে হবে, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। এটা কি করে মেনলি তোমার শিল্পের যে বর্জ্যের পানির দূষণের যে প্রতিকার করতে হচ্ছে তরল পরিশোধন যে ব্যবস্থা, সেটা হচ্ছে যে তোমার ইটিপি। আর পানি তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি হচ্ছে পানি দূষণ করবে, উদ্ভিদ মারা যাবে, উদ্ভিদ আর মাছ মারা যাবে। তো আর্সেনিকের প্রভাব এগুলো নিয়ে একটু পড়বো। আর্সেনিকের যে নামগুলো এগুলো একটু লাগবে, নিকেল গ্ল্যান্স, NiS, ওরিপমেন্ট, তারপর রিয়েলগার, ক্লোরাইড, আইসোনার পাইরেটস এগুলা। আর অপধাতু আর্সেনিক হলো হচ্ছে প্রাকৃতিক বিষের রাজা। তারপরে আর্সেনিক হচ্ছে যে কি প্রাকৃতিক বিষের রাজা। তো এখানে অনেকগুলো মৌলের নাম টাম আছে, যে পিএইচটিএস এগুলো আসলে এত লাগে না, লাগে হচ্ছে এই পেজ থেকে, যেখান থেকে লাগে সেখানে পড়াই দিই। এখানে অনেকগুলো কথা আছে না, এগুলো আপু তোমার একসাথে লিখে রাখছিলাম, একটু একসাথে তোমাদেরকে পড়াই দিই, তারপর জাস্ট তোমাদেরকে পড়াবো ওখানে কি লেখা ছিল। আর্সেনিক হচ্ছে +3, ওটা তুমি বিষের রাজা বলছি, বিষক্রিয়া দেখে। সর্বোচ্চ যেটা সেটা হচ্ছে আর্সাইন নাম, সর্বনিম্ন যখন পড়বে আর্সেনিক পড়বে, তো নিম্ন বানানটা 10 নিয়ে আসে না, তো আর্সেনিক বানানটা তো 9 নিয়ে আসে, এটা একটু মাথায় রাখবা। তো মাটিতে আর্সেনিকের ঘনত্ব হচ্ছে 5.6। WHO বলছে আর্সেনিকের সর্বোচ্চ সহনশীল মাত্রা 0.05 হবে, আর আর্সেনিকের নিরাপদ মাত্রা হচ্ছে 0.01। তো জীবদেহ হচ্ছে 0.05, আর আন্তর্জাতিকভাবে 0.04 থেকে 0.5, আর সর্বোচ্চ বিডিতে বাংলাদেশ হচ্ছে সর্বোচ্চ 0.05 BDHO, আর হচ্ছে যে কি তোমার জীবদেহে হচ্ছে 0.05, কিন্তু জাস্ট আর্সেনিকের নিরাপদ মাত্রাটা কিন্তু 0.01, এটা একটু মাথায় রাখবা। সর্বোচ্চ গ্রহণযোগ্যতা 0.05, আর জাপানে হচ্ছে 0.1। তো জাপান আর আর্সেনিক নিরাপদ মাত্রা এই দুটো 0.01 মিলিগ্রাম পার লিটার, বাকি সব কিছু 0.05, এটা একটু মাথায় রাখতে হবে। যেভাবে পারো, যেভাবে তোমার মাথায় থাকে সেভাবে মাথায় রাখবা, যে 0.01 আর 0.05 নিয়ে কথা ছিল। তো আর্সেনিক আর তোমার জাপানের ক্ষেত্রে মানে আর্সেনিক নিরাপদ মাত্রাটা, আর জাপানের ক্ষেত্রে 0.01, বাকি যা যা পড়ছি সবগুলো 0.05 ছিল, এটা একটু মাথায় রাখবা। এবার জাস্ট র্যাঙ্কগুলো একটু বলবো। আর্সেনিকের +3 হচ্ছে সবচেয়ে বেশি বিষক্রিয়া সৃষ্টি হয়, সর্বোচ্চ সহনশীল মাত্রা বলছি 0.05, তো নিরাপদ মাত্রাটা কি 0.01। তারপর আর্সেনিক সহ্য সীমাটাও 0.05, সব কিছু তোমার 0.05, জাস্ট নিরাপদ মাত্রা। আর এদিকে হচ্ছে কি জাপানের ক্ষেত্রে তোমার 0.01 ছিল। তো WHO এর মধ্যে আর্সেনিকের নিরাপদ মাত্রা বলছে কি 0.01, আর মানব শরীরে তো 0.05 আমরা বলছি, তো এটা TDS মানও বলা যায়। তো বাংলাদেশে হচ্ছে যে কি তোমার আর্সেনিকের সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা 0.05, আর সর্বোচ্চ সহনশীল মাত্রা 0.04 থেকে 0.05, দেখছো 0.05। তো জার্মানিতে হচ্ছে তোমার জার্মান সরকার হচ্ছে 0.01 সীমায় অনুমতি দিয়েছে, কারণ ওইখানে পানিগুলো বেশি আর্সেনিক। আচ্ছা আমি জাপান বলতেছিলাম, যেটা আসলে জার্মান হবে, জার্মান লিখতে ভুল করছি সত্যি বলতে, সরি। আচ্ছা, যশোর জেলার শার্শা থানার সমতা গ্রামের গভীর নলকূপে হচ্ছে পানিতে আর্সেনিকের পরিমাণ বেশি পাইছে, এটা কি 1.0 থেকে বেশি বলতেছে। টিএলবি তো বললাম সর্বোচ্চ নিরাপদ মাত্রা, থ্রেশহোল্ড লিমিটেড ভ্যালু টিএলবি, আর্সেনিকের ভ্যালু 0.05, আর সিও যেটা কার্বন মনোক্সাইড সেটা ভ্যালু কি 0.1। দেখো 0.05 বলছে, 0.5 বলে নাই, আর এখানে 0.1 বলছে, 0.01 বলে নাই। কিন্তু যখন আমরা আর্সেনিকের নিরাপদ মাত্রা বলতেছিলাম তখন 0.01 বলছে। জিনিসগুলো একটু বুঝতেছো তো না, একটু রেঞ্জগুলো খেয়াল রাখতে হবে, কখন 0.1 বলছে, কখন জাস্ট 1 বলছে, এটাই। এবার রোগ ব্যাধি নিয়ে অনেক কথাবার্তা আছে, এগুলো একটু পড়াইনি। আর্সেনিকের রোগগুলো তুমি আফা দিয়ে মনে রাখবা, হ্যাঁ আফা। তো আফা দিয়ে মাথায় রাখবা, তো আফা দিয়ে মাথায় রাখবা আর্সেনোক্লোসিস, অ্যাকিউটিক বিষক্রিয়া, ফুসফুস স্কিন ক্যান্সার, ফিটাসের বৃদ্ধি ব্যাহত, ফ্যাটি লিভার, ব্ল্যাকফুট ডিজিজ হবে। তো এখানে কিছু কথাবার্তা আছে, প্লাম্বাম বাদে সব হচ্ছে ফুসফুসে ক্যান্সার করবে। ক্রোমিয়াম আর ক্যাডমিয়াম, প্লাম্বাম, আর্সেনিক। তো ক্রোমিয়াম আর ক্যাডমিয়াম হচ্ছে রক্তশূন্যতা দেখাবে, প্লাম্বাম হচ্ছে তোমার মিল আছে, ফুসফুসে ক্যান্সার দেখাবে, আর আর্সেনিক হচ্ছে আফা দিয়ে মাথায় রাখবে, আফা দিয়ে। তারপর এখানে একটা কথা আছে, লেডেরটা হচ্ছে যে কি একটা সন্দেহ মাথায় রাখতে পারো, নীলার ডেড সন্তানের আইকিউ কম। তো নীলার এটা দিয়ে হচ্ছে মারিনি লাভ হবে। তারপর ডেড সন্তানের একটা কাজ আছে, আইকিউ এর একটা কথাবার্তা আছে লিডে। তো এখানে কথা পড়ার মধ্যে আসি, যে আর্সেনিক একটি অতি পরিচিত মনুষ্য কার্সিনোজেন কিন্তু। তো এগুলো হচ্ছে দেহ কার্সিনোজেন বলতে মনে কি বোঝায়, যে ক্যান্সার সৃষ্টি করবে। তারপর অ্যাকিউটিক বিষক্রিয়া বলছিলাম, আফা দিয়ে মাথায় রাখবো। এরপর হচ্ছে ক্রনিক বিষক্রিয়া বা আর্সেনোক্লোসিসের কারণ হচ্ছে হাতের তালু পায়ের তালু দাগ হয়, এগুলোকে ব্ল্যাকফুট ডিজিজ বলতেছি। ওই যে আছে, আফার আছে, তো ওইটা আর কি। এই গেল কথাবার্তা। তারপরে যে খাদ্য উৎপাদককে হচ্ছে অটোট্রফ বলবো, 3টা শ্রেণীতে ভাগ করবো, এগুলো তো জানি আমরা। আচ্ছা এবার এখানে আসি। আচ্ছা এই জায়গাটা একটু মাথায় রাখবো, খাদ্য শৃঙ্খলের যে ইয়াটা, ক্রোমিয়াম হচ্ছে ট্যানারি বর্জ্যের মাধ্যমে হবে, ক্যাডমিয়াম হচ্ছে আকরিক
নিষ্কাশন বা সোল্ডার। প্লাম্বামের ক্ষেত্রে যে লেড স্টোরেজ বলছিলাম, প্লাম্বাম লেড স্টোরেজ। তবে আর্সেনিক হচ্ছে মাটিতে বিদ্যমান, আর্সেনিকের জন্য লাগে। এগুলো একটু পড়ে নিবা। হ্যাঁ, খাদ্য শৃঙ্খলে প্রবেশের মাধ্যমটা কেমনে, কিভাবে প্রবেশ করে। ক্রোমিয়াম হচ্ছে ট্যানারি বর্জ্যের মাধ্যমে, ক্যাডমিয়াম হচ্ছে আকরিক নিষ্কাশনের মাধ্যমে, প্লাম্বাম লেড স্টোরেজের মাধ্যমে, আর আর্সেনিক হচ্ছে মাটিতে বিদ্যমান যে আর্সেনিকের লবণ সেটার মাধ্যমে। তো এখানে কিছু কথাবার্তা আছে যে বায়ু বস্তুতন্ত্র হচ্ছে জীবগুলার যে সৌরশক্তি ও পুষ্টি উপাদানের মধ্যে যে অনুক্রম মানে অনুসারে প্রবাহিত হয় সেটাকে হচ্ছে জীবের খাদ্য সংশ্লেষণ বলবো। তো 5.6 হচ্ছে তোমার ঘর ppm ঘর ঘনত্বটা আর্সেনিকের। আর গ্রামের এলাকাগুলোতে বায়ুতে আর্সেনিকের ঘনমাত্রা 1 থেকে 4 ng মিটার কিউব থাকে। শহরেতে সবচেয়ে বেশি থাকে 200, আর শিল্পতে সবচেয়ে বেশি 1000। এটা বোঝা যাচ্ছে, গ্রামেতে একটু কম, শহরেতে একটু বেশি, তো শিল্প হচ্ছে সবচেয়ে বেশি। তো আর্সেনিক এটা আফা দিয়ে মাথায় রাখছিলাম, বললামই তোমার যে ব্ল্যাকফুট ডিজিজেস, এরপর যকৃতে কোষের লিপিডের যে সঞ্চয়টা ঘটে, ওখানে যে লিপিডের সমস্যা করবো ওটা ফ্যাটি লিভার। এটা আমি তোমাকে আরো কয়েকভাবে মুখস্থ করাই দিব সামনে আসতেছে। তারপর গর্ভবতী মায়ের যে ভ্রূণ ফিটাস ওটা বৃদ্ধি ব্যবহৃত। তারপর হচ্ছে আর্সেনিক যেটা কার্সিনোজিক প্রভাব, সেটার কারণে ক্যান্সার সৃষ্টি হয়। আফা দিয়ে মাথায় রাখবা। হ্যাঁ, ফুসফুসে ক্যান্সার আর স্কিন ক্যান্সার, ওই তো বললামই। তো বাংলাদেশের পানিতে 0.05 আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা 0.05। তো ট্যানারি হচ্ছে সবচেয়ে বেশি ক্রোমিক। আমি বলছিলাম ট্যানারিতে মেনলি কি তোমার কাপড় চোপড়ের কাজগুলো, ট্যানারিতে হচ্ছে ক্রোমিক সালফেট, এটা তো পারাই যায়। ক্রোমিক সালফেট ক্রোম ট্যানিং কাজে হচ্ছে 3টে স্তরে ব্যবহৃত হয়। এগুলো তো পড়তেই পারতেছো, এগুলা গেছে। তবে খাদ্য শৃঙ্খলা ক্রোমিয়াম দূষণের প্রভাব, এটা তোমার ফার্স্টে এগুলো তো বললাম, প্রজননতন্ত্রতে ক্ষতি করবে। কিছু ইম্পর্টেন্ট জিনিস লাগে যে মানুষের দেহে তোমার কার্সিনোজেন হিসেবে গণ্য। আর ক্রোমিয়াম 3+ থেকে হচ্ছে 6+ বেশি মারাত্মক। হ্যাঁ, 6+, যেটা তোমার 6 সেটা বেশি। আরেকটা হচ্ছে ক্রোমিয়াম 3+, যেটা সেটা হচ্ছে লৌহ ফেরাস, যেটা লৌহ শোষণ হচ্ছে বাধা দেয়। এই কারণে হচ্ছে অ্যানোমিয়া সৃষ্টি হয়। অ্যানোমিয়া কিসের জন্য সৃষ্টি হয়? ক্রোমিয়াম 3+-এর কারণে হচ্ছে অ্যানোমিয়া সৃষ্টি হয়। আমরা এখানে পড়ার সময় বলে দিছিলাম যে ক্রোমিয়াম আর ক্যাডমিয়ামের কারণে তোমার সিসি যেগুলো, সেগুলোর কারণে হচ্ছে রক্তশূন্যতা হবে। প্লাম্বামের কারণে পফ ও ফুসফুস ক্যান্সার হবে। ঠিক আছে, প্লাম্বাম বাদে বাকি সবাই কিন্তু ফুসফুস ক্যান্সার সৃষ্টি করে, আর্সেনিক, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম। আবার এদিকে ক্রোমিয়াম ক্যাডমিয়াম তোমার রক্তশূন্যতা করবে। এভাবে একটু পড়তে হবে। তো লেড স্টোরেজ, যেটার ব্যাটারি ইলেকট্রো তৈরিতে লেড পারঅক্সাইড PbO2, লেড পারঅক্সাইডের সঙ্গে কি PbO2 ব্যবহৃত হয়। তো খাদ্য শৃঙ্খলে প্লাম্বাম কীভাবে প্রবেশ করবে এগুলো নিয়ে কথাবার্তা আছে। তো পানিতে জলে হচ্ছে আর্সেনিক গ্রহণযোগ্যতা বলছি 0.01 থেকে 0.05। লেটের পরিমাণ 50 ppb এর বেশি হলে হচ্ছে যে বিষক্রিয়া দেখা যাবে। কিন্তু কমন সেন্সের জিনিস মান বেশি হয়। এবার ওই যে নীলার ডেড সন্তানের IQ কম বলছিলাম, মনে আছে? তো দেখো, লেডের বিষক্রিয়া দাঁতের মাড়ি নীলাভ হয়। তারপর ক্রোমিয়ামের কারণ হচ্ছে কি লেডের মতো হিমোগ্লোবিন উৎপাদন বাধা দিবে, যার কারণে হচ্ছে ঠিক অ্যানোমিয়া দেখা যাবে। আর আর্সেনিক কি তোমার মূলত গর্ভবতী সন্তান মৃত দেয়, বলছিলাম ওই যে ফিটাস আফা দিয়ে মাথায় রাখছে। আর হচ্ছে যে কি লেড কি করে, শিশুর বিদ্যুবিতে IQ কম বলছি। এখন দেখো প্লাম্বামে বানানে পিবি আছে, বিতে হচ্ছে ব্লুতে তোমার মাথায় লাগবে নীলাভ, আর এদিকে ব্লুতে হচ্ছে বেবি ডেথ, এটা দিয়েও মাথায় রাখতে পারবা। আর্সেনিকের মতো তোমার লেডের ক্ষেত্রেও তোমার মৃত সন্তান হয়। তারপর আবার এদিকে ডেড সন্তানের কি IQ কম, IQ শিশু বৃদ্ধি বা IQ হ্রাস। যেমনে পারো, ভুল করা যাবে না, কথা হচ্ছে এটা যা ইচ্ছা তা দিয়ে মুখস্থ রাখো, ভুল করা যাবে না। তো কোনটা তোমার হিমোগ্লোবিন উৎপাদনে বাধা দিচ্ছে? সিসি ওয়ালা না, ক্রোমিয়াম আর হচ্ছে যে কি প্লাম্বাম 2+ বাধা দিচ্ছে, ক্রোমিয়াম 3+ আর প্লাম্বাম 2+। এখানে লাইনটা পড়ছি যে ক্রোমিয়ামের মতো লেড হচ্ছে যে কি তোমার হিমোগ্লোবিন উৎপাদনে বাধা দিচ্ছে। তারপরে ক্যাডমিয়াম দূষণের মাত্রা লেটাল ডোজ বলতেছে 1 গ্রাম। তো ক্যাডমিয়াম দূষিত বায়ু থেকে হচ্ছে ফুসফুসের স্বাভাবিক ক্রিয়া বাধাপ্রাপ্ত হয়। এই ক্যাডমিয়ামের ওটা তো আমরা জানি যে অস্থিভঙ্গুরের একটা কথাবার্তা আছে, অস্থিভঙ্গুর বা হচ্ছে অস্টিওপোরোসিস হবে। অস্থিভঙ্গ সৃষ্টির মূল কারণ হচ্ছে যে কি, কারণ হচ্ছে ক্যালসিয়াম 2+ আর ক্যাডমিয়াম 2+-এর চার্জের সংখ্যা সমান হবে আর আয়তনের সংখ্যা সমান হবে, যার কারণে অস্থি ক্যালসিয়ামকে ক্যাডমিয়ামে প্রতিস্থাপন করতে থাকে, যার কারণে দীর্ঘকালীন ক্যাডমিয়াম দূষণের কারণে হচ্ছে যে কি সমগ্র অস্থির কাঠামোটা বিনষ্ট হয়ে যেতে পারে। আবার আচ্ছা, এখানে একটা জিনিস বলি, ক্যাডমিয়ামের ক্ষেত্রে খুব সুন্দর সুন্দর নাম পাবা, খুব মজার জিনিস পাবা, ইউনিক নাম, ইটাই, আউচ, অস্টিওপোরোসিস, তারপর আরও আছে এই যে তোমার প্রোস্টেট ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, এগুলো ক্যাডমিয়ামে জাস্ট খুব মজার কিছু নাম পাবা। কত ক্যাডমিয়াম কত কিডনি নষ্ট হয়ে যাবে। তারপর এদিকে বিপাকুলো মেটাবলিক জিনিসটা দেখতেছো, ক্যাডমিয়ামের কিন্তু নামগুলো খুবই মজার না, অস্টিওপোরোসিস, তারপর ইটাই, আউচ, এদিকে আবার প্রোস্টেট ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, মানে আমাদের নোন না, নামগুলো কিন্তু একটু আননোন টাইপসের। তো এটা দিয়ে মাথায় রাখতে পারো যে মেটাবলিজম ক্ষতি করবে, এই আর কি। আর্সেনিক 3+ আফা দিয়ে মাথায় রাখছিলাম যে ব্ল্যাকফুট ডিজিজ, আর এদিকে ক্যাটিনাইজেশন করাচ্ছে, ত্বকে কালো দাগ, ওটা তো বুঝছি। তারপর ক্রোমিয়াম 3+ কি বলছে, হিমোগ্লোবিন সৃষ্টি বাধা করে, আবার লেডেও কিন্তু করতেছে, অ্যানিমিয়া আর রক্তশূন্যতা বাধা। আর প্লাম্বাম 2+ কি হচ্ছে পিবি, তোমার বিতে কিছুটা ব্লু নীলাভ
বাচ্চার যেটা, আর হচ্ছে বেবি ডেথ। তো হিমোগ্লোবিন তৈরিতেও বাধা দেয়, আর হচ্ছে মৃত সন্তান প্রসব করে। আবার শরীরে বাচ্চার কি তোমার আইকিউ কম হয়, কিন্তু ওই যে নীলার ডেথ সন্তানের হচ্ছে আইকিউ কম। আর ক্যাডমিয়াম 2+, ক্যাডমিয়ামের কি সব ইউনিক ইউনিক নাম পড়ছেন, অস্টিওপোরোসিস, এটা আউচ আউচ। শরীর থেকে ক্যালসিয়াম আর জিঙ্ক 2+ আয়ন হচ্ছে প্রস্রাবের সাথে বের হয়ে যায়। ক্যালসিয়াম 2+ আর জিঙ্ক 2+ কি প্রস্রাবের সাথে বের হবে, কোনটা ক্যালসিয়াম 2+ আর জিঙ্ক 2+, এগুলো গেছে। এবার আসি পানিতে দূষক পদার্থ দ্রবীভূত কৌশল 9 কোনটি? বিস্তারণ, H বন্ধন, ডাইপোল, আয়ন বন্ধন, হাইড্রেশন হবে উত্তর। আচ্ছা এবার এগুলো একটু পড়া, এটা একটু ভালো মতো পড়তে হবে। হ্যাঁ দেখো, দ্রাবক প্লাস দ্রব ইকুয়াল টু দ্রবণ। মাথায় রাখবে দ্রব কম পরিমাণে থাকবে, দ্রাবক হচ্ছে বেশি পরিমাণে থাকবে। দ্রাবক বানানটা বড় তো বেশি পরিমাণ থাকবে। দেখ এখানে মধ্যে আমরা সবগুলো ভুল করি না, আমরা যেগুলো ভুল করি সেগুলো একটু তোমাকে পড়াই দিব। গ্যাস হচ্ছে যে কি তোমার 15 রকমের গ্যাস, N2O2 আর আর্গন সহ অন্যান্য 15টা গ্যাস, এটা তো মাথায় থাকবে। এখন দেখো এইটা একটু দেখো, তরল আর তরল যোগ করে তোমার গ্যাস হচ্ছে এখানে, দেখছো গ্যাসোলিন, তরল আর তরল যোগ করলে হচ্ছে গ্যাসোলিন হচ্ছে। তো মাথায় রাখো তরল প্লাস তরল হচ্ছে তোমার গ্যাসোলিন হয়। এবার এখানে দেখো তরল প্লাস গ্যাস, হ্যাঁ কার্বনেটেড ওয়াটার, পানিতে কার্বন ডাইঅক্সাইড, তো কার্বন ডাইঅক্সাইড কার্বনেটেড, কার্বনটা তো গ্যাস, তো কার্বন আছে, ওয়াটার তরল, তরল প্লাস গ্যাস কার্বনেটেড ওয়াটার, এটা মাথায় থাকবে। এবার সে কঠিন প্লাস গ্যাস, প্যালেডিয়াম আর প্লাটিনামে H2 গ্যাসের সংশ্লেষণ। প্লাটিনামে যখন করতেছি হাইড্রোজেন গ্যাস, তো হাইড্রোজেন গ্যাস আছে, প্যালেডিয়ামটা কি কঠিন, তো তরল এটা একটু ভুল করার সম্ভাবনা আছে গ্যাসোলিন, তো ওইটা একটু মাথায় রাখবে, তরলটা হচ্ছে গ্যাসোলিন। ওটা কি মেলে বিভিন্ন তরল হাইড্রোকার্বনের মিশ্রণ। গ্যাস থেকেই তুমি আবার উল্টাপাল্টা কিছু দেখাই দিও না, তরল প্লাস তরল হচ্ছে গ্যাসোলিন, এটা বারবার বলতেছি। আবার কঠিন প্লাস তরল হচ্ছে কি ডেন্টাল অ্যামেলগাম, জিনিসের সাথে কি হয় সিলভারের মার্কারি, অ্যামেলগাম হচ্ছে কি তোমার মেনলি সিলভারের মার্কারি। তো যেটা তোমার মার্কারি সেটা হচ্ছে তরল টাইপসের জিনিসপাতি, তো সিলভারটা হচ্ছে একটু কঠিন, তো ওইটা। তারপর তরল প্লাস কঠিন, সমুদ্রের লবণাক্ত পানি, পানিতে হচ্ছে NaCl আর হচ্ছে যে কি অন্যান্য লবণ। তো তরল তো তোমার পানি বোঝাই যাচ্ছে, কঠিন পদার্থ কি তোমার লবণের পরিমাণ একটু কম না, এটাই। তারপর কঠিন পার প্রোটিন, বিভিন্ন সংকর ধাতু, তো 96% স্ট্যান্ডাম, 4% কপার, এটা একটু মাথায় রাখবে। পিউটার জব 96% স্ট্যান্ডাম, আর এদিকে কি তোমার 4% হচ্ছে কপার। তো স্ট্যান্ডামের এন দিয়ে মাথায় রাখবে 96, তাহলে বাকিটা তোমার 4% ছিল, কি ছিল কপার ছিল। 96% স্ট্যান্ডাম আর 4% কপার, তো এই জিনিসটা একটু মাথায় থাকবে তো না। তরলটা গ্যাসোলিনটা একটু মাথায় রাখবে, হ্যাঁ ভালো মতো যেন সব কিছু থাকে। ডেন্টাল অ্যামালগাম, এটা তো বললাম সিলভার মার্কারি, কঠিন প্লাস তরল, জিনিসটা বুঝতেছো কেমনে মাথায় রাখছে আমি। সিলভার তোমার একটু কঠিন, মার্কারি তো তোমার হচ্ছে যে কি তরল না, লিকুইড টাইপসের জিনিসপাতি, অধতর আমরা পড়ছিলাম তরল অধাতু, তো এই আর কি এগুলো গেছে। এখানেও গেল লাইক ডিসঅফ নাইট নিতে এগুলো লাগছে। ক্যাডমিয়ামে বোসম কত কিডনি সমস্যা, তারপর এটা আউচ ফুসফুসে ক্যান্সার, অস্টিওপোরোসিস, নিউ নেম। তারপর ওই যে আয়ন ডাইপোল হচ্ছে ভারী ধাতু, যেগুলো প্লাম্বাম, ক্যাডমিয়াম, আর্সেনিক, ক্রোমিয়াম 3+, এগুলো হাইড্রোজেন বন্ড নিয়েও কথা বলছে। ওই যে একটা MCQ ছিল না যে পানির যে দূষকে কোনটা কৌশল নয়, এটার MCQ গুলোর উত্তর। ডাইপোল বন্ধন আছে, আয়ন আবিষ্ট বন্ধন আছে। তো এখানে কিছু কথাবার্তা আছে জৈব পোলার যৌগ, যেমন কি ইথানল CH3CHO, দ্রাবক রূপে অজলীয় পোলার দ্রাবক ক্লোরোফর্ম CHCl3 হয়ে হচ্ছে যে কি ডাইপোল দ্রাবক তোমার আকৃষ্ট করে। আয়ন আবিষ্টতে কি হয় মেনলি তোমার ফেরাস 2+ এর সাথে, ফেরাস 2+ কি আয়নের সাথে তোমার রক্ত প্রবাহে অক্সিজেন যুক্ত থাকা, ওটা তোমার অক্সিজেন যুক্ত সেটা ডাইপোল। আবার এখানে আছে যে তোমার পেট্রোলিয়ামের রিফাইনিং বজ্র পানি দূষণের বেলায় পানিতে থাকা আয়নের সাথে আবিষ্ট ডাইপোল দ্বারা আবদ্ধ থাকে। এবার আসে ডাইপোল আর আবিষ্ট ডাইপোল, তো এখানে কি হয় মেনলি বায়ুদূষক পোলার কার্বন মনোক্সাইড CO2 SO2 S3 এর সাথে হচ্ছে N2O2 ডাইপোলের একটা কার্যকর থাকে। আর বিস্তারণটা লন্ডন বল, ওইটা কি তোমার মেনলি অপোলার অজৈব যৌগের দ্রবণে হচ্ছে যে কি সৃষ্টি হয়ে থাকে। তো এগুলো তো তোমাদেরকে পড়াই দিলাম। আচ্ছা এই জিনিসগুলো একটু দেখো, ডিবি পুলিশের সংজ্ঞা টঙ্গা এগুলো বহুত কিছু লিখছে আসলে, সবগুলো আমি তোমাদেরকে এখনই PDF এ সব দিয়ে দিব, একটু লেন্দি PDF হবে। BOD এর যে মানগুলা খারাপ, খুব খারাপ, সবই তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এই যে এগুলা সব PDF এ দিয়ে দিব সবগুলা। তো এরই মাধ্যমে আমাদের অধ্যায় 1 শেষ হলো আলহামদুলিল্লাহ। আর বাকিগুলাও ইনশাল্লাহ রেকর্ড দিয়ে দিচ্ছি, একটু দোয়া করবা যেন GST পরীক্ষা শেষের আগে দিয়ে দিতে পারি। হ্যাঁ, তো আল্লাহ হাফেজ, পিস।